হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সপ্লোরার মৌমিতান প্রান্তিক। আমরা আজকে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা তোমাদেরকে নিয়ে চলে যাব টেরাকোটার নগর বিষ্ণুপুরে, যার আদি নাম ছিল বনবিষ্ণুপুর। খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত মল্ল রাজাদের রাজত্ব ছিল এখানে। এই মল্ল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আদিমল্ল বা রঘুনাথ। এই মল্ল রাজাদের আগে রাজধানী ছিল প্রত্যুরনগর, যা বর্তমানে জয়নগরের কাছাকাছি অবস্থিত। কিন্তু 19তম মল্লরাজ জগৎমল্ল এই রাজধানীকে স্থানান্তরিত করে বিষ্ণুপুরে নিয়ে আসেন। এই বিষ্ণুপুরের দূরত্ব আমাদের কলকাতা থেকে 141 কিলোমিটার। একদিনের ছুটি যদি কেউ কাটাতে চান তাহলে কিন্তু এই মন্দির নগরী বিষ্ণুপুর আপনাদের ডেস্টিনেশন হতেই পারে। এইবার আসে বিষ্ণুপুর কিভাবে যাবেন। আমরা কিন্তু ঘাটশিলা থেকে বিষ্ণুপুর গেছিলাম গাড়ি নিয়ে। এটার পেছনেও একটা কারণ আছে। যারা আমাদের আগের ভিডিও দেখেছেন তারা জানেন আমরা ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, বিষ্ণুপুর, কামারপুকুর এগুলো সব একসঙ্গে ট্যুর করেছিলাম। তো সেই জন্য কলকাতা থেকে ট্রেন এবং বাস সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে বিষ্ণুপুর যাওয়ার জন্য। যদি আপনারা ট্রেনে যেতে চান তাহলে রূপসী বাংলা এক্সপ্রেস ধরে চলে যেতে পারেন, যেটি ছাড়ে সকাল 6:28 সাঁতরাগাছি স্টেশন থেকে। ওটায় যদি যান আপনারা পৌঁছে যাবেন সকাল 9:30টার মধ্যে বিষ্ণুপুর। এবং এর পরে একটি ট্রেন ছাড়ে যেটা শালিমার স্টেশন থেকে সকাল 7:45 আরণ্যক। ওই ট্রেনটায় যদি আপনারা যান আপনারা বিষ্ণুপুর পৌঁছাবেন সকাল 11:08। বিষ্ণুপুর থেকে কিন্তু ওই দিনই আবার কলকাতায় ফিরে আসতে পারবেন। বিকেলেই থাকছে রূপসী বাংলা এক্সপ্রেস, যেটা ছাড়ে বিষ্ণুপুর থেকে 5:30 এবং রাত 9:15 কিন্তু ওটা শালিমার স্টেশনে পৌঁছে দেবে। আর কেউ যদি বিষ্ণুপুরে একটা দিন কাটাতে চান তাহলেও কিন্তু ওখানে প্রচুর হোটেল এবং লজ পেয়ে যাবেন। আমি সেগুলোরও ডিটেলস আপনাদেরকে দিয়ে দেব। দেখুন, আমরা এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেছিলাম টেরাকোটার নগরী বিষ্ণুপুরে। আজকে আমরা ওখানে কি কি দেখব সমস্ত ডিটেলস আপনাদেরকে আমি দিয়ে দেব। তবে এই মন্দির নগরীতে আগে কিন্তু এত মন্দির ছিল না। 49তম মল্লরাজ বীর হাম্বিরের রাজত্বকালে গড়ে ওঠে রাসমঞ্চ এবং অন্যান্য মন্দির। তার ইতিহাসও আমি আপনাদেরকে অল্প বিস্তর এই ভিডিওতে জানাবো। যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু ঝটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না। এবার আপনাদেরকে জানিয়ে দিই এই বিষ্ণুপুর শহরটি আপনারা কিভাবে ঘুরে দেখবেন। হ্যাঁ, তার আগে বলে দিই এই বিষ্ণুপুর শহরটি কিন্তু জঙ্গল এবং নদী দিয়ে ঘেরা। আর জঙ্গল বলতে এখানে যেটার নাম প্রথমেই মনে পড়ে সেটা হচ্ছে জয়পুর ফরেস্ট। বিষ্ণুপুরে আসলে আপনারা কিন্তু জয়পুর ফরেস্ট ঘুরে দেখতে একদমই ভুলবেন না। এই শহরটিতে ঘুরে দেখার জন্য এখানে প্রচুর টোটো এবং অটো পেয়ে যাবেন। আমরাও একটি টোটো ভাড়া করে ঘুরেছিলাম। আমাদের ঘুরে দেখতে সময় লেগেছিল 3.5 ঘন্টা মতো। এখানে রাস্তাগুলো অনেক সরু, তাই গাড়ি নিয়ে না ঘোরাই ভালো। আমাদের এখানে হোটেল আগে থাকতেই বুকিং করা ছিল। আর দেখুন, আমরা হোটেলে পৌঁছে গেছি। এই হোটেলটার নাম ছিল মোনালিসা লজ। এটা ফুডিং এবং লজিং সমস্তটাই ব্যবস্থা আছে এবং আমরা এই দেখে এখানে বুকিং করেছিলাম। আর জায়গাটাও খুব সুন্দর, একদম রাস্তার পাশে, এবং এনাদের কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা আছে। তাই যারা গাড়ি নিয়ে আসবেন এই মোনালিসা লজ কিন্তু আপনারা বুকিং করে নিতেই পারেন। আর আমরা এখানেই লাঞ্চ করে নিয়েছিলাম। এখানে লাঞ্চ, ডিনার সমস্ত কিছুরই ব্যবস্থা আছে। আপনারা বললে ওনারা সবটাই রেডি করে দেবে। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর ঘুরে দেখার উদ্দেশ্যে। আমাদের হোটেলের বাইরে থেকেই আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। এই হোটেলের পাশেই প্রচুর টোটো পাওয়া যায়, একটু দরদাম করে নিলেই হবে। উনি আমাদের জানিয়ে দিলেন কোন কোন জায়গা নিয়ে যাবেন। উনি আমাদের জানিয়ে দিলেন যে প্রথমেই উনি আমাদের রাসমঞ্চ দেখাতে নিয়ে যাবেন। আর আমরা চলে এসেছি। এখানে কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের মূল্য পড়েছিল 25 টাকা করে পার হেড। তবে এই টিকিটটা দিয়ে আরও 2টো মন্দির দেখা যাবে, মানে টোটাল 3টে মন্দির এই টিকিটটা দিয়েই ঘুরে দেখতে হবে। অন্যান্য মন্দিরগুলো দেখতে হলে টিকিটের প্রয়োজন হয় না। এই মন্দিরটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে এখন রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এবার চলে যাই
বিষ্ণুপুরের ইতিহাসে। খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত মল্ল রাজারা রাজত্ব করেছিলেন। ইতিহাস ঘাটলে জানা যায় কলকাতা তো মুর্শিদাবাদ, যেখানে সর্বত্রই নবাবরা তাদের শাসনকার্য পরিচালনা করছেন, একমাত্র বিষ্ণুপুরেই নবাবরা কিন্তু তাদের কোনো আধিপত্য বিস্তার করতে পারেননি। সালটা তখন 1545। দিল্লির শাসনকার্য পরিচালনা করছে আকবর। সেই সময় মল্ল রাজাদের 49তম মল্লরাজ বীর হাম্বিরের রাজত্বকাল শুরু হয়। এই বীর হাম্বির 1600 খ্রিস্টাব্দে তৈরি করেন এই রাসমঞ্চ। এই চতুর্ভুজাকৃতির বেদির ওপর ল্যাটেরাইট পাথর দ্বারা নির্মিত এই রাসমঞ্চটি, যার উপরটি পিরামিডের মতন দেখতে এবং এই প্রতিটি খিলান ত্রিভুজাকৃতি। আগে এখানে রাস উৎসবের সময় বিভিন্ন মন্দির থেকে 108টি রাধাকৃষ্ণের মূর্তি এনে পূজা অর্চনা করা হতো। 108 জন ব্রাহ্মণ এখানে পূজা করতেন এবং প্রতিটি মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালা হতো, মানে 108টি ঘিয়ের প্রদীপ জ্বলত। কিন্তু বর্তমানে এখানে আর কোনো পূজা অর্চনা করা হয় না। এবার আমরা চলে যাব মল্লরাজ দুর্জন সিংহ দ্বারা নির্মিত মদনমোহন মন্দির দেখতে। এই মদনমোহনই হলেন বিষ্ণুপুরের আরাধ্য দেবতা। এই মন্দিরটিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে চলে গেছে। দেখুন, তারই এখানে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। মহারাজ দুর্জন সিংহ 1694 খ্রিস্টাব্দে এই মদনমোহন মন্দির প্রতিষ্ঠা করেন। মল্লরা ছিলেন বিষ্ণুর উপাসক এবং তারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলেন। দেখুন, মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজ দ্বারা পুরাণ কাহিনী, 10 অবতার, বিভিন্ন পশু পাখির চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটি তুলসী মঞ্চপও রয়েছে। এই মন্দিরে যে মূর্তিটি পুজো হয়, এই মদনমোহন মূর্তিটি বীরভূমের ধরণীধর মুখোপাধ্যায়ের গৃহদেবতা ছিল। ঘটনাক্রমে রাজা হাম্বি এই মূর্তিটি নিয়ে চলে আসেন বিষ্ণুপুরে। এই মন্দিরে এখনও নিত্য পূজা হয়। মদনমোহন মন্দিরের বাইরেই বিক্রি হচ্ছে প্রচুর টেরাকোটার জিনিস, মানে পোড়ামাটির জিনিস এখানে প্রচুর বিক্রি হচ্ছে। অনেক দোকান রয়েছে, কেউ চাইলে এখান থেকে কিন্তু কেনাকাটা করে নিতেই পারেন। এবার আমরা চলে এসেছি পাথরের রথ দেখতে, যেটি ল্যাটেরাইট বা মাকড়া পাথর দিয়ে তৈরি এবং এটি নির্মাণ করা হয়েছিল সপ্তদশ শতকের শেষের দিকে। এটা দিয়ে রাজা প্রবেশ করতো। আচ্ছা, হ্যাঁ, জল বেরানোর পরে আপনার ওই পাথরের বড় গেটে ভিতর দিকে আবার প্রবেশ করতে। আর এই যে উঁচু তিনটে আছে, এখানে যে দুর্গা পুজোর সময় যে কামান ফাটানো হয় না, ওই তিনটে কামান এখানে ফাটানো হয়। কামানের শব্দতে তারপর বলিদান হবে। ও মানে ও এখানটা জল থাকতো। এটা হচ্ছে পাথরের গেট। এবার আমরা চলে এসেছি গড় দরজা দেখতে। এখানে
দুটো গেট ছিল, একটা ছোট তোরণ, একটা বড় তোরণ। ছোট তোরণ পার করার পরই মাঝখানে থাকতো জল। শত্রুদেরকে যদি আক্রমণ করতে হতো ওই জলের ওপর থেকে আসার পরে বড় তোরণে তারা ঢুকতে পারবে। আর এখানেই থাকতো প্রচুর সৈন্য, যারা এখান থেকেই বাইরের শত্রুদের ওপর নজর রাখত। এই গড়দরজাটি ল্যাটেরাইট পাথর দ্বারা নির্মিত। হচ্ছে অ্যাকচুয়াল রাজবাড়ির ঢোকার গেট। ওটা হচ্ছে ছোট গেট, এটা বড় গেট। এটা ছোট, হ্যাঁ, টোটাল 3টে গেট কিন্তু। আর ওই পাশে আমরা এখন চলে এসেছি লালজি টেম্পল, লালজি মন্দিরে। লালজি মন্দির। আমরা লালজি মন্দিরে চলে এসেছি। আর এই লালজি মন্দির প্রতিষ্ঠা করেন মল্লরাজ দ্বিতীয় বীরসিংহ। এটি 1658 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। এই লালজি মন্দিরের ভেতরেই রয়েছে নাটমঞ্চ। এখানে বিভিন্ন অনুষ্ঠান করা হতো। আর এই পাশে রয়েছে তুলসী মঞ্চ এবং এই সাইডে রয়েছে ভোগ কক্ষ। আমরা এবার চলে এসেছি জোড়বাংলা মন্দিরে, যেটি প্রতিষ্ঠা করেছিলেন মল্লরাজ রঘুনাথ সিং 1655 খ্রিস্টাব্দে। এই জোড়বাংলা মন্দিরেও টেরাকোটার কাজগুলি আপনার দৃষ্টি আকর্ষণ করবেই। শিল্পী তার শৈল্পিক কর্মকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে এই মন্দিরেও। এই জোড়বাংলা মন্দিরে ঢুকতে গেলেও কিন্তু টিকিট লাগবে, তবে এখানে আর টিকিট কাটার প্রয়োজন নেই। প্রথমে যে টিকিটটি রাসমঞ্চে কাটা হয়েছিল ওই টিকিটটি কিন্তু এখানে দেখালে হয়ে যাবে। এবার আমরা চলে এসেছি শ্যামরাই মন্দিরে, যা পঞ্চরত্ন মন্দির নামেও পরিচিত। 1643 খ্রিস্টাব্দে রঘুনাথ সিং এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে প্রবেশের জন্যও কিন্তু টিকিট লাগবে, তবে এখানে নতুন করে টিকিট কাটার প্রয়োজন নেই। যে টিকিটটি রাসমঞ্চে কাটা হয়েছিল ওই টিকিটটাই এখানে দেখালে হয়ে যাবে। আমরা এবার চলে এসেছি রাধাশ্যাম মন্দিরে। এখানে ভগবান কৃষ্ণকে শ্যামরূপে পূজা করা হয়।
এখানে শ্যামের সঙ্গে রাধার বিগ্রহ পূজা করা হয়। এই মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা চৈতন্য সিংহ প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটিতে ঢোকার মুখেই একটি নহবতখানা আছে। মেন গেট মন্দিরের নহবতখানা। রাধাশ্যাম মন্দির দেখে আমরা চলে গেছিলাম মৃন্ময়ী মায়ের মন্দিরে, যে মন্দিরটি মল্লরাজ জগৎমল্ল 997 খ্রিস্টাব্দে বিষ্ণুপুরে প্রতিষ্ঠা করেন এবং আজও সেই একই মূর্তিতে পূজা হয়ে আসছে। ছিন্নমস্তা মন্দিরে যাওয়ার পথে আমরা দেখে নিলাম গুমঘর। এই ছিন্নমস্তা মন্দিরের বাইরেই রয়েছে প্রচুর টেরাকোটার তৈরি জিনিস বা পোড়ামাটির জিনিসের দোকান। এরপর আমরা দেখে নিলাম দলমাদল কামান। কথিত আছে বর্গী হামলা রুখতে এই কামান নাকি স্বয়ং মদনমোহনই চালিয়েছিলেন। এরপর আমরা দেখে নিয়েছিলাম লালবাঁধ, যেটি কিন্তু বিষ্ণুপুরের ইতিহাসে একটি জায়গা করে আছে। তো এইখানেই আমাদের বিষ্ণুপুর ট্যুর কমপ্লিট হলো এবং এর পরের দিনই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই ট্যুরটা কমপ্লিট করতে আমাদের সময় লেগেছিল 3.5 ঘন্টা। আমরা ফটো তুলেছিলাম এবং ভিডিও করেছিলাম বলে একটু সময় বেশিই লেগেছিল। তো আপনারা চাইলে আরও কম সময়ে কিন্তু এই ট্যুরটা কমপ্লিট হয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড প্রচুর কমেন্ট করবেন।